কি। আর আমাদের 1400 গ্রাম দুইটা মাছ, একটা 700 গ্রাম করে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে আসলে আর এই যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা কিসের কড়াই? বেশ ভালোই হাঁক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্না করব সকালে, সকাল না এখন রান্না করার টাইম হয়ে গেছে। তো আজকে রান্না তেমন কিছু না, ইলিশ মাছটা একটু রান্না করব। ইলিশ মাছ আমি আর তোষানের বাবা ছাড়া বাচ্চারা খায় না, কাটার জন্য খেতে চায় না। তো ওদের জন্য অন্য কিছু করব, আর আমাদের জন্য ইলিশ মাছটা একটু ভেজে অন্যভাবে ভুনা করব। তো শেয়ার করব আপনাদের সাথে। আগে মাছটাকে একটু ভেজে নিই। নর্মালি ইলিশ মাছ অনেকে ভাজে না, তো দেশি ইলিশ হলে আমি ভাজি না, বাট এখানকার ইলিশ হলে আমি একটু ভেজে নিই আর কি। আর আমাদের বাসায় মানে আম্মুকে সবসময় দেখতাম ইলিশ মাছ ভেজেই রান্না করতো, তো ওইটার একটা তো স্বভাব আছেই। তেল ছিটতেছে, যাই হোক ভেজে নিই তাহলে। তো এই ভিডিওটা আমি করেছিলাম 16 তারিখে, আর আপলোড করা হয়নি, কেন জানি ভালো লাগতেছিল না। তো ভাবলাম থাক, ভিডিও তো করি প্রতিদিন, টুকটাক করে রাখি, যখন ইচ্ছা করবে তখন আপলোড করব। আসলে সব সময় তো আর মন মানসিকতা একরকম থাকে না। আবার বাচ্চাদেরও একটা লং উইকেন্ড যাচ্ছে, ওদেরকেও একটু টাইম দিচ্ছি, সব কিছু মিলায়ে প্রায় 2-3 দিন ব্লগিং আসলে করা হয়নি। অনেকেই নক করেছেন, ফেসবুকে মেসেজ দিয়েছেন। ফেসবুকে ছোট ছোট রিলস আপলোড করেছি, ফেসবুকে রিলস আপলোড এমনি মনে হলো জাস্ট করলাম, কিন্তু ইউটিউবে আসলে ভিডিও দেওয়া হয়নি। মাছটা আমি একদম কম মশলায় রান্না করতেছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, অল্প একটু হলুদ, ঝালটা কাঁচামরিচটাই বেশিরভাগ কভার করবে, শুকনা মরিচের গুঁড়ো জাস্ট একটু কালারের জন্য অ্যাড করেছি, বেশি করে পেঁয়াজের পেস্ট দিয়েছি, আবার পেঁয়াজ কুচিও দিয়েছি, আদা রসুন কিচ্ছু যাবে না। এই কয়টা মশলায় মাছটাকে একটু ভুনা করে দিব। তো এই যে মশলাটা খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এখন হলো মাছটা যে ভেজে রেখেছিলাম, সেই ভাজা মাছটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে কিছুক্ষণ একটু ভেজে নিব। তারপরে পানি অ্যাড করব। পানিটা যখন কমে আসবে তখনই আমার এই ইলিশ মাছের তরকারিটা হয়ে যাবে। ইলিশ মাছ কম মশলায় রান্না করলেই সবচাইতে বেশি মজা হয়। শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে রান্না করলেও কিন্তু মজা লাগে ইলিশ মাছ। আর লবণ তো অবশ্যই দিয়েছি, ওটা আসলে আর দেখানো হয়নি। তো ভালোভাবে আমি এটাকে এখন একবার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে এটাকে আগে ভেজে নিব, তারপরে পরিমাণ মতো পানিটা দিব আর কি। আর এটা খুব বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা থাকবে। আর এইখানকার ইলিশ কেমন হবে খেতে সেটা আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের রান্নার সময়ই সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, আশা করি খেতে ভালোই হবে। কারণ নর্মালি তো আমরা বাংলাদেশ থেকেই বেশিরভাগ ইলিশ মাছ এনে আমাদের খাওয়া হয়, এখান থেকে খুব কমই কিনে খাওয়া হয় আসলে ইলিশ মাছ। তো এই যে পানিটা দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে ঢাকার দরকার নেই, কারণ ইলিশ মাছটা তো নরম, ঢেকে দিলে আরও দেখা যাবে যে নরম হয়ে যাবে। এখন জাস্ট চুলার জালটা মিডিয়াম রেখে সুন্দর করে কুক করে নিব আর কি, তাহলেই হয়ে যাবে। তো রান্না শেষ, মাছ তো জাস্ট পানি দিয়ে পানিটা একটু শুকাই নিছিলাম, মানে একটু মাখা মাখা করে রান্না করছি। আর এটা হলো এই মাছটা হলো, এই মাছটার একটা ইতিহাস আছে। রাফি ভাইদের বাসার পাশে একটা এনএসকে আছে, এনএসকেতে ইলিশ মেলা চলতেছিল আর কি। তো ওই ইলিশ মেলাতে আমি 2টা মাছ রাফি ভাইকে দিয়ে মানে রাফি ভাই কিনছিল আর কি। তো মানে আমাকে হঠাৎ করে যারা আপু ফোন দিয়ে বলতেছে, নিশি এরকম ইলিশ মেলা হচ্ছে, মাছ নিবা? আমি বললাম হ্যাঁ আপু, যদি ভালো হয় তাহলে 2টা আমার জন্য নিও। তো 2টা মাছ 1400 গ্রাম আর কি, একটা 700 গ্রাম করে, 2টা 1400 গ্রাম, 2টার দাম পড়ছে 37 রিঙ্গিত আর কি। বাংলাদেশি টাকায় কত হইতে পারে? 37 রিঙ্গিত 30-900। আর ওদিকে ধরো ওই ধরো 1200-1300 আর কি, 1200-1300 টাকা 2টা মাছের দাম, 1300 টাকায় ধরলাম 2টা মাছের দাম পড়ছে 1400 গ্রাম, 2টা মাছ, একটা 700 গ্রাম করে। তো এই যে মাছটা তো রান্না করছি, এখন তো সামনে বাবাকে জিজ্ঞেস করতেছি যে মাছটা খাইতে কেমন বলো। মানে সে অরিজিনাল ইলিশ কিন্তু আমি ভাবতেছিলাম এখানকার মাছ মানে কেমন হবে, তা তোষানের বাবা বলতেছে যে এতদিন পরে মনে হচ্ছে যে ইলিশ, অরিজিনাল ইলিশ খাচ্ছি, এরকম গন্ধ নাই, মানে টাটকা ইলিশ আর কি, এরকম লাগতেছে নাকি। তো যাই হোক, যারা পুরাফি ভাই দুজনকেই ধন্যবাদ এত সুন্দর মাছের সন্ধান দিয়ে এবং মাছ নিয়ে আসার জন্য। রাশিদা ভাবিও নিছে 2টা, ভাবি পরের দিন নিছে আর কি। তো মাছটা নাকি খুবই মজা। আরেক পিস নাও, আরেক পিস নাও, এটা শেষ করে আরেক পিস নাও। ওরা তো আর মাছ খাবে না,
আর এক পিস নাও, সমস্যা নেই, খাও আস্তে ধীরে। তোষানের বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল। আর এখন আমি আমার সোফা ক্লিন করতেছি। এই যে দেখেন সাদা সাদা ছোট ছোট ময়লার মতো, এগুলো আসলে ময়লা না, এগুলো হলো আমার সোফার যে কাভারটা আছে সেই কাভারটা থেকে এইগুলো হলো সোফার মধ্যে লেগে গেছে আর কি। তো সেগুলোই আমি ক্লিন করে নিচ্ছি। আসলে প্রবাস জীবনে মন খারাপ থাক আর যাই থাক, সংসারের কাজ আপনাকে করতেই হবে, কারণ আমি ছাড়া তো আমার সংসারের কাজ করার আর কেউ নেই। যেহেতু বাচ্চারা আছে, হাজব্যান্ড আছে, আমি খুব বেশি মন খারাপ আসলে ওদের সামনে দেখাই না, কারণ আমার সব সময় মন খারাপ দেখলে দেখা যাবে যে ওদেরটাও আমাকে চিন্তা করতে হয়। ওরাও এক সময় বলবে যে কি ব্যাপার আম্মু সব সময় মন খারাপ করে থাকে, বা তোষানের বাবা বলবে যে সারাদিন অফিস করে এসে যদি তোমার মন খারাপ দেখি তাহলে কি ভালো লাগে। এটা আসলে আমার থিঙ্কিং, এজন্য আমার মন খারাপ, খুব বেশি মন খারাপ না হলে আমি আসলে ওইভাবে করে শো করি না। তো মনটা আজকে আসলেই খারাপ। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, এই যে দেখেন আকাশের কি অবস্থা। হ্যাঁ যাও যাও, পানি দাও পানি দাও। আমি তো এই যে ওই পেয়ারা গাছটার হলো আগা কেটে দিয়েছিলাম, আগা থেকে অনেকগুলো সুন্দর ডাল বের হয়েছে। আর আকাশের কি অবস্থা দেখেন, আকাশটা একদম কালো হয়ে আছে। এখন 7:15 মতো বাজে, একটু পরে মাগরিবের আজান দিবে। তো একটু বের হতে হবে আমার, রোজার একদম লাস্ট মোমেন্টের কিছু বাজার যেমন চিকেন টিকেন এগুলো একটু লাগবে, বের হব মাগরিবের পরে ইনশাল্লাহ বের হব। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে আসলে আর ভিডিও করা হয়নি, কারণ গতকালকে রাত্রে ঘুমাইতে পারি নাই। সেটারও কারণ আছে, পরে বলতেছি। এই কারণে আসলে বিকালে শুইছি না, একটু ঘুমাই গেছিলাম। এই যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝুম বৃষ্টি, এই যে ঝুম বৃষ্টি হচ্ছে একদম। তোষান এই দেখেন, তোষান আমাদের ভাইয়া বললো ওদেরকেও নিয়ে চলো, তারা নর্মালি যাইতে চায় না, বাজারের কথা শুনলে যাইতে চায় না, থাকে আর কি। তোষান বড় হয়ে গেছে তো এখন আর সমস্যা হয় না। এই যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝুম বৃষ্টি হচ্ছে একদম, সামনে কিছু দেখা যাচ্ছে না এরকম বৃষ্টি হচ্ছে, পানি পড়তেছে। অনেকদিন পরে মনে হয় আমরা বৃষ্টির মধ্যে বের হইলাম, নর্মালি বৃষ্টিতে আমাদের বের হওয়া হয় না এখন আর। বৃষ্টিতে আসার সময় হঠাৎ করে একটা স্মৃতি খুব মনে পড়ে গেল। আম্মু তো গত বছর 17 তারিখ মারা গিয়েছে, 16 তারিখ দিবাগত রাত আর 17 তারিখ হয়ে গিয়েছিল। তো আম্মু যেদিনকে মারা যায় তার আগের দিন আমরা পুত্রাজায়াতে ঘুরতে গিয়েছিলাম। তো পুত্রাজায়াতে ঘুরতে যখন গিয়েছি তখন এত বৃষ্টি, আর ওই দিনকে একটা দুর্ঘটনাও ঘটে। সেটা হলো আমরা যে পার্কটাতে একটা ছাউনির নিচে সবাই বসেছিলাম, আমরা যারা পুরা রাশেদা ভাবিরা, তার পাশে ওখানে 4টা ছাউনি ছিল, আমরা একটাতে বসেছিলাম, তার আমাদের থেকে একটু দূরে একটাতে আর একটা ফ্যামিলি বসেছিল, আর 2টা ফাঁকা ছিল। হঠাৎ করে এত জোরে বাজ পড়লো, একদম আমরা যেটাতে বসেছিলাম আমাদের সোজাসুজি যেটা ছিল, মানে কি বলে ছাউনি যেটা ছিল বসার জায়গা, ওটা টালির ছাদ আর কি, টালিগুলো একদম ছিন্ন ভিন্ন হয়ে চারদিকে ছড়াই ছিটাই গেছিলো। মানে খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেছিলেন ওই দিন। ওইখানে না পড়ে আমাদের ছাউনির উপরেও পড়তে পারতো, বা আমাদের সামনে যে আরেকটা ফ্যামিলি বসে আছে তাদের ছাউনির উপরেও পড়তে পারতো। তো যাই হোক, ওই দিনকে আমরা তো ওইখান থেকে চলে আসি, এবং আসার পরে আম্মুর সাথে শেয়ার করি যে আম্মু জানো আজকে এমন এমন হয়েছে। আম্মু বলতেছিল তোমাদের ওইখানে বৃষ্টি হলে তো অনেক জোরে জোরে বাজ পড়ে, বিদ্যুৎ চমকায়, তো এরকম পরিস্থিতির মধ্যে তোমরা আর বাহিরে বের হয়েও না। তো তখন বললাম যে আম্মু আমরা যখন বের হয়েছিলাম তখন তো এরকম পরিস্থিতি ছিল না আসলে। তো যাই হোক, আসলে ওই সব স্মৃতিগুলোই এখন বারবার মনে পড়ছে, প্রতিদিনই মনে পড়ে। বাট এই মাসটাতেই আম্মু চলে গেছে, 17 তারিখে আমাদেরকে রেখে চলে গেছে, তো সেটাই মনে পড়ছিল। যাই হোক, কথা বলতে বলতে আমাদের অনেক বাজারঘাট করা হয়ে গেছে। গতকালকে রাত্রে একদমই ঘুমাইতে পারি নাই, যেটা বলতেছিলাম। তাবিবের হঠাৎ করে কানে জানি কি হয়েছিল, কান ব্যথা, তারপরে হঠাৎ করে দেখলাম যে ও কোনো কিছু দিয়ে কানের মধ্যে খুঁচা লাগাইছে। ওইখান থেকে একটু ব্লাডও বের হচ্ছিল, পুরো সারা রাত্রই ধরতে গেলে ওকে নিয়েছিলাম। তোষানের বাবাকে বললাম যে তুমি ঘুমাও, তোমার তো সকালে অফিস আছে, আমার তো অফিস নেই, আমি সকালে ঘুমাতে পারবো। তো সেও ঘুমাচ্ছিল না ছেলের এরকম অবস্থা দেখে, কারণ ছেলে কাঁদতেছে, কানে ব্যথা। তো পরে আমি কান টান ক্লিন করে দিলাম, যে দেখলাম না ওরকম মারাত্মক কিছু না,
হয়তো বা কোনো কিছু দিয়ে একটু খোঁচা লাগাইছিল, সেটা থেকে হালকা একটু ব্লাড বের হয়েছে আর ব্যথা করছিল আর কি। তো যাই হোক, তাকে হলো একটু ওষুধ টষুধ লাগাই দিলাম, তারপরে সুরা পরে ফু দিলাম। আলহামদুলিল্লাহ, সুরা পরে যখন আমি ফু দিলাম তারপরে দেখলাম সে একদম সুস্থ। তো এই যে রোজার একদম শেষ মুহূর্তের বাজার, আর এখানে তো বিশাল অফার চলতেছে। 1 টাকা কেজি পেঁয়াজ, 1 টাকা কেজি মানে এইসব। তারপরে তরমুজের উপরেও তরমুজও কেজি 1 টাকা করে। এটা হলো চিকেন, এটা লাস্টে দিতে হবে। তরমুজ নিলাম একটা। নর্মালি তরমুজটা যদি অন্য জায়গা থেকে কিনতে যাইতাম অফার ছাড়া, তাহলে প্রায় 15-16 রিঙ্গিত হইতো, এখানে 5 রিঙ্গিত হইলো। এটা হলো এই যে ওইটা ঢুকাই ফেল লাগেই, ওইটা হাতে দিয়ে যেত তো। এটা ঢুকাই, হ্যাঁ এটা ঢুকাই, নষ্ট করো না। নিলাম অরেঞ্জ, নিলাম 1 বক্স। তারপরে তেল নিলাম ভাজাভাজির জন্য, তারপরে সরিষার তেল, তারপরে হলো টক দই, বাসমতি রাইস, মুড়ি। বাসমতি রাইসটা ঢুকাও, বাসমতি রাইসের দাম বেড়ে গেছে। তারপর এখানে 2টা পাপ পেস্ট্রি নিছি, একটা হলো আমার, আর একটা যারা আপু কিনতে বলছিল, যারা আপুর জন্য একটা। আপুর সাথে দেখা হইলে তখন আপুকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো হ্যাঁ হ্যাঁ, ওটা ফ্রিজে রাখলে আবার ঠিক হয়ে যাবে। পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজ আমার আরও নেওয়ার ইচ্ছা ছিল 1 টাকা কেজি পেঁয়াজ, কিন্তু ওই যে এমন ভিড়। তারপরে টুকটাক একটা জিনিস বানানোর জন্য টুকটাক জিনিস নিলাম, একটু তেঁতুল নিলাম, তারপর ইস্ট, একটু ধনিয়ার গুঁড়া, তাবিবের পেস্ট। তেঁতুলটা নিছি, একটু তেঁতুলের কাঠ বের করে রাখবো, একটু তেঁতুলের সস করে রেখে দিব রোজার মধ্যে। তেঁতুলের সস ভালোই লাগে, খারাপ না। তারপরে এইখানে হলো চিকেনের ব্রেস্ট পিস আছে আর লেগ পিস আছে, এগুলো মেরিনেট করে সুন্দর করে রেখে দিব আর কি। মুড়ি উপরে রাখো, চিকেনটা ঢুকাও। এই হালকা বাজার ঘাট আর কি। বাসায় চলে আসছি, বাসায় আসার পরে দেখতেছি বাইরে এত জোরে জোরে আতশবাজির সাউন্ড পাওয়া যাচ্ছে, কারণ চাইনিজ নিউ ইয়ারের জন্য পুরো মালয়েশিয়া একদম, মানে কুয়ালালামপুর শহর হলো পুরো ঢাকা শহরের মতো হয়ে গেছে, একদম জ্যাম ট্যাম কিছু নাই। আমি অনলাইনে গত পরশুদিন এই যে এগুলো হলো আইস কেস আর কি, এখানে আইস বানানো যাবে, তো 3টে এরকম অর্ডার করেছি। আমি একটা জিনিস বানাবো আর রোজার মধ্যে খাওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো ওগুলো বানায় এটার মধ্যে রেখে দিব, রোজার মধ্যে একটা একটা করে কিউব শরবতের সাথে খাওয়া যাবে আর কি। তো এরকম 3টার একটা সেট ছিল, এটা অর্ডার করছি। আর এরকম 2টা বক্স অর্ডার করছি। বক্সগুলো হলো ইসের, একটু স্টিল টাইপের। ওই যে অনেক সময় দেখা যায় না যে বেসন গুলানোর পরে একটু বেসন থেকে যায়, বা পেঁয়াজুর একটু ডাল থেকে যায়, তো সেগুলো রাখার জন্য এরকম ছোট্ট 2টা বক্স স্টিলের। প্লাস্টিকের বক্সে তো সবাই বলে খাবার রাখা ঠিক না, আর কাচের বক্স আমার কাছে একটু রিস্কি লাগে, মানে অনেক সময় দেখা যায় পরে ভেঙে যায়, এই কারণে কাচের বক্সও আছে। এই প্লাস্টিকের বক্স 2টা অর্ডার করছি। আর হলো এই যে কি জানি বলে, এই এগুলো অর্ডার করছি আর কি। আর বাজার তো কী করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে বক্স ভর্তি হলো অরেঞ্জ, লিমাও, ম্যান্ডারিন। চাইনিজ ভাষায় অরেঞ্জকে ম্যান্ডারিন বলে। আর দেখি বাইরের আওয়াজ শুনতে পাচ্ছেন মনে হয় আপনারা। আর যে বৃষ্টি হয়ে গেল, মানে তুমুল একটা বৃষ্টি হয়ে গেল। আর বাইরে হলো যে হচ্ছে কি জানি বলে, চাইনিজ নিউ ইয়ার সম্ভবত কালকে, আজকে থেকে ওই যে দেখেন ফায়ার ওয়ার্কস শুরু হয়ে গেছে। ওই যে টুকটাক করে ফায়ার ওয়ার্কস। এই বাসা থেকে এই বছর প্রথম চাইনিজ নিউ ইয়ারের আতশবাজি দেখবো আর কি। আগের বাসা থেকেও ভালো দেখা যাইতো, আর এই বাসা থেকে কেমন দেখা যায় দেখি। চারোদিকে খালি এই যে দেখেন, খালি চারোদিকে এই যে সব দিকে একদম, ওই দিকেও আছে, সব দিকে এরকম আতশবাজি। তো আসলে আজকে সেই 16 তারিখের দিবাগত রাত, এই রাতেই আমি শুনেছিলাম যে আমার মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। তো আসলে এই ফিলিংসটা কাউকে বলে বোঝানো সম্ভব না। যাদের বাবা মা নেই, যাদের বাবা মা কবরবাসী হয়ে গেছেন, একমাত্র তারাই বুঝবেন কেমন লাগে। তারপরেও জীবনে বাঁচতে গেলে তারপরে সবই করা লাগে, সংসার, নিজের খাওয়া দাওয়া, বাচ্চাদের দেখাশোনা, হাজব্যান্ডের দেখাশোনা, সব কিছুই করতে হয়। তারপরেও কোথায় জানি গিয়ে একটা বিশাল শূন্যতা আমি সব সময় ফিল করি। আসলে মায়ের সাথে তো একটা মেয়ের সম্পর্ক অন্যরকম হয়, আর মাকে বলার অনেক কথা থাকে যেগুলো কিনা একটা মেয়ে আর কাউকে বলতে পারে না। তো আমারও এরকম অনেক কথা থাকে। যেখানে মায়ের সাথে দিনে 2-3 বার কথা বলতাম, সেখানে একটা বছর মায়ের সাথে হ্যালোটাও বলতে পারি না। তো এটার যে কি কষ্ট, এই কষ্টটা আসলে আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না।
আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করেন। এখনও সবাই বলেন যে আন্টি অনেক ভালো মানুষ ছিলেন, হয়তো কাছ থেকে দেখেন নাই, তারপরেও আপনারা এই যে বলেন আন্টি অনেক ভালো মানুষ ছিলেন, এটাই আমার কাছে অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। আপনারা দোয়া করবেন। আমার বাবা মা দুইজনই আল্লাহর জিম্মায় চলে গেছেন। আল্লাহ আমার বাবা মা সহ সকল কবরবাসীকে আল্লাহ জান্নাত দান করুক, কবরের আযাব মাফ করে দিক। রামাদান মাস আসছে, সবার রামাদান সুস্থতার সাথে কাটুক। আর আমার মনটাকে যেন আল্লাহ শান্ত করে। আসলে কাঁদতে কাঁদতে না আর মানে কান্নাও মনে হয় যে এখন কি বলবো, আসলে বলার অনেক কিছুই থাকে, কিন্তু এত কথা তো আর একটা ভিডিওতে বলে শেষ করা যায় না। আপনারা আমার খোঁজ খবর নিয়েছেন, আমি 3 দিন ভিডিও দেইনি, এজন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি। ইনশাল্লাহ মন ভালো থাকলে ভিডিও দিব, আর না থাকলে হয়তো বা দিব না। এভাবেই করে আপনাদের সাথে যতদিন আছি এভাবে করেই থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তো অনেক কথা বললাম, আমার কথা বলতে গেলে আসলে আমার কথা শেষ হবে না, কারণ আমার কথার ভিতরে ওই একটা জিনিসই ঘুরে ফিরে আসবে, আমার মা, আমার মায়ের চলে যাওয়া।